ইরফান চুপচাপ মায়রার সিট বেল্টটা লাগিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার ভাইয়ের বাড়ি। মায়রা ভুরু কুঁচকে বলে, তারা তো গ্রামে চলে গিয়েছে। ইরফান তাদের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়। অতঃপর মৃদু স্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, বিস্ময় কণ্ঠে বলে, আপনি পাগল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মায়েরা মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এইভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মায়রার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফাইজ শান্ত চোখে ইনায়ার পানে চেয়ে থাকে, হাত বাড়িয়ে ইনায়ার গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পেরোতেই ইনায়া পিটপিট করে চোখ মেলে তাকায়। ফাইজকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাঁধ থেকে। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা, মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফাইজ হাসলো, ফিসফিসিয়ে বলল, লিটিল কুইন, ঘরে গিয়ে লজ্জা পেও? এটা তো গাড়ি, নয়তো শুদ্ধর কথা ফলে যেতে পারে। ইনায়া বন্ধ চোখের পাতা আরো খিচে নেয়, বিড়বিড় করে বলে, অসভ্য। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ইনায়ার কোমরটা জড়িয়ে ধরে তার দিকে টেনে আনে। ইনায়া চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি করছেন? ফাইজ ঠোঁট কামড়ে হেসে বলে, কি করছি লিটল কুইন? ফাইজের দৃষ্টিতে ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে চোখ নামিয়ে নেয়। ফাইজ আর চালালো না, গাড়ির দরজা খুলে বের হয়ে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া আমতা আমতা করে বলে, আমাকে নামিয়ে দিন প্লিজ। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হেসে বলে, লিটল কুইন আমার, কোলটাও আমার, ইচ্ছেটাও আমার, সো ডোন্ট টক। ইনায়া লজ্জা পায়। ফাইজ আর দেরি করলো না, গটগট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায়। পিছু পিছু ফাইজের কাজিনেরাও। ফারাহা ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই আর ভাবির। এরপর ফাইজের পিছু যেতে যেতে হেসে বলে, ভাইয়া, তোমার বউ কি অসুস্থ? ফাইজ সামনে এগোতে এগোতে বলে, মারাত্মক অসুস্থ আমার বউ, কেন? ফারাহা হেসে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ভাবি খুব অসুস্থ, কিন্তু তোমার হাত নিষ্পিস করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য। ফাইজ বোনের কথায় থতমত খেয়ে তাকায়, বিরক্ত হয়ে বলে, শুদ্ধর হাওয়া গায়ে মাখিয়ে এলি নাকি রে? একদম জ্বালাবি না, সর। ফারাহা হাসলো, তবে শুদ্ধের কথা মনে পড়ায় মুখটা মলিন হলো। ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। ফাইজ হাসলো তার মাকে দেখে। ইনায়া ভীষণ লজ্জা লাগছে, এখানে কত মানুষ। ফাইজের আম্মু হেসে বলে, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে দাও, তোমার কাজ শেষ। ফাইজ মুখটা ছোট করে বলে, না, আমার কাজ শেষ হয়নি আম্মু, তুমি তোমার বৌমাকে কালকে দেখবে, আজ যেতে দাও। চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফাইজের কথায় সবাই হেসে ফেলে। ফাইজের মা ফাইজের কানটা টেনে বলে, তাই না? আমার বৌমাকে নামিয়ে দাও, অসভ্য ছেলে। ফাইজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ার হাতটা ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে চেয়ে বলে, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত, তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করাতে বলো, আর আমার বউকে এখানে 10 মিনিট থাকুক, ঠিক আছে? ইনায়া ভীষণ লজ্জা পাচ্ছে, এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে। ফাইজ তার কাজিন সহ খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরা গিয়ে ঘুমাও, তোমাদের ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদমই সহ্য হচ্ছে না। ফাইজের চাচা হেসে বলে, খাইজ বাবা, মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশি চিন্তা করছো তুমি। ফাইজ হেসে বলে, আসলে তোমাদের বৌমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। ইনায়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে।
ফাইজ ইনায়ের দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনায়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে, কি মিথ্যুক রে বাবা। ইনায়া অবাক হলো এই লোককে এতটা হাসতে দেখে। সে তো তার ভাইয়ের কপি ভাবতো। এই লোককে। ফাইজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়, থুতনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমু খায়। ফাইজের আরো আত্মীয় স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বলল ইনায়ার সাথে। খুব বেশি সময় ইনায়াকে রাখলো না। কিছুক্ষণ পরেই ফারাহ সহ তার কাজিনরা ইনায়াকে ফাইজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি। ইনায়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়েটা ঘুমে কাদা। বেচারি ঘুমে তাকাতে পারছিল না। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল। আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘোমটাটা কাঁদবে মেঝেতে পড়ে গিয়েছে। ফাইজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করে, দরজাটা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে ইনায়াকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। লিটিল কুইন এতটা কাঁদলো? সারাটা রাস্তা কেঁদেছে। একটু ঘুমিয়েছিল যদিও, সেইটুকু সময় একটু চুপ ছিল। ফাইজ ধীর পায়ে এগিয়ে যায়। ইনায়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফাইজ ইনায়াকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুইয়ে দেয়। এরপর ইনায়ার পাশে বসে ইনায়ার গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা, সারাদিনে এত ভারী জিনিস পরে তার কুইন ভীষণ উইক। ফাইজ ইনায়ের গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটিল কুইন। ইনায়া তার মতো করেই ঘুমিয়েছিল। ফাইজ আরও বেশ কয়েকবার ডাকে। ইনায়ের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলেই দুই হাত তুলে ফাইজের হাতটা ধরে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত নিয়েই বলে, কোন বেয়াদব রে, দেখছিস না আমি ঘুমাচ্ছি? ফাইজ বোকা চোখে ইনায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘোরে এইসব কি বলছে তার বউটা? ফাইজ ইনায়াকে টেনে তুলে বসালো। ইনায়া তবুও চোখ খুলল না। ফাইজ এক হাতে ইনায়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, লিটিল কুইন। ইনায়া চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে, আমাকে লিটিল বলছিস? লিটিল মানে তো ছোট। তুই জানিস আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি বড় হয়ে গিয়েছি। যা ভাগ, আমার বর তোকে পেলে উগান্ডা পাঠাবে। ফাইজ তবদা খেয়ে চেয়ে আসে। এসব কি বলছে তার লিটিল কুইন? ফাইজ ইনায়ের গালে আলতো করে থাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে, লিটিল কুইন। এবার ইনায়ার পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধ হয়। মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। আধো আধো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে। মনে হলো চিনল না। দুর্বল শরীরে ফাইজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে ধরেছিস কেন? ছাড় আমায়। অসভ্য মেয়েদের দেখছে আর ধরেছে। তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে দেব বলে দিচ্ছি। কথাগুলো বলে ফাইজকে আবারও ধাক্কা দেয়। তবে ইনায়া নিজেই হেলে পড়ে যেতে নেয়। ফাইজ শক্ত করে দুই হাতে ইনায়াকে চেপে ধরে। তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে চেয়ে আসে ফাইজ। ইনায়া কি যেন বিড়বিড় করছে চোখ বুজে। এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে জড়ানো কণ্ঠে বলে, স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসর রাত, এসো স্বামী। ইনায়ের কথা শুনে ফাইজ ভীষণ খায়। ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের দিকে এগিয়ে গিয়ে দুই হাতে তার চোখ কষলে ভালো করে দেখে বলে, তোমাকে আমার স্বামী স্বামী লাগছে? তুমি আমার স্বামী? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইনায়ার দিকে। কোনো ভূত টুত ধরল নাকি তার বউটাকে? ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের বুকে ঢলে পড়ে। ফাইজ দুই হাতে ইনায়াকে আগলে নেয়। ইনায়া বিড়বিড় করে, স্বামী আমার ঘুম পাচ্ছে। ফাইজ ডান হাতে ইনায়ার মুখটা তুলল। ইনায়া চোখ বোঝে। ইনায়া আবারও ডাকে, স্বামী। ফাইজ মৃদু স্বরে বলে, বলো লিটিল কুইন। ইনায়া ফাইজের বুকে নাক ঘষে বলে, আমি ঘুমাতে চাই। ফাইজ ইনায়ার মাথায় একটা চুমু খেয়ে বলে, ঘুমাও। এরপর ইনায়ের থুতনিতে হাত রেখে ইনায়ের মুখটা উঁচু করে ধরে। গালের দুই পাশে হাত দিয়ে মুখ গোল করে ইনায়ের মুখের কাছে নাক নিয়ে যায়। যা বোঝার বুঝলো, কিন্তু কে করেছে এই কাজ?
মেজাজ চরম লেভেলের গরম হলো। ফাইজের ফোনে কল আসে কারো। ফাইজ ইনায়ার দিকে চেয়েই পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা না দেখেই রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা? ফাইজের চোয়াল শক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, চাপ নিস না, একটু পরেই কেটে যাবে। তুই বোরিং ফিল করলে আমি তোকে প্রক্সি দেই কিছুক্ষণ। ফাইজ রেগে শক্ত গলায় বলে, আমি তোকে ছাড়বো না শুদ্ধ। এমা সি সি, বাসর রাতে বউকে না ধরে এসব কি অলক্ষণে কথা বলছিস রে সোনা? আমাকে আজকের রাতটা ছাড়, আবার কালকে ধরিস। আজ ঘুমন্ত কন্যাকে ধরে থাক। ফাইজ রাগান্বিত স্বরে বলে, কাজটা একদমই ঠিক করিসনি শুদ্ধ। ফানের একটা লিমিট আছে, ফান লিমিটের মাঝে রাখতে হয়। তুই যেটা ক্রস করেছিস। শুদ্ধ ভুরু কুচকে তাকায়। ফাইজের কণ্ঠস্বরে বুঝল সে সিরিয়াস। অতঃপর ভুরু কুচকে বলে, কি হয়েছে? আমি কম পাওয়ারের এক ঘুমের ঔষধ দিয়েছি, একটু পরেই দেখবি ইনায়া তোর কোলে উঠে বসবে। ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, ওকে অ্যালকোহল দিয়েছিস কেন? শুদ্ধ অবাক হলো, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলে, পাগল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাব কেন? ফাইজ চোখ বুজে শ্বাস নিল, অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে, পাগল আমি না, তুই। ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস, ঠিক ভুলের তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস। এখন আমার সত্যি আফসোস হচ্ছে তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসাবে পেয়েছি বলে। কথাটা বলে কলটা কেটে ফোনটা সুইচ অফ করে বেডের উপরে ছুঁড়ে মারল। শুদ্ধ যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথাটায় মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে ফোনটা বন্ধ দেখায়। কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবারই ফোন বন্ধ বলে। শুদ্ধ রাগ হয়, তাকে মিথ্যা বেলেম দিচ্ছে কেন? এমনিতে মায়ের ওপরে রেগে আছে, আজ ভরা বাড়িতে কিছু বলতে পারলো না। ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফাইজকে একটু জ্বালানো যাক, কিন্তু এইসব মিথ্যা বেলেম তার হজম হলো না। ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগে হাতের ফোনটা ছুঁড়ে মারে। সবকিছু অসহ্য লাগছে। রাত প্রায় 12টা 30। ইরফান মায়রার গ্রামে পৌঁছায়। মায়রা তাদের দরজায় নক করে কয়েকবার। মায়রা মায়রা বেশিক্ষণ হয়নি তারা পৌঁছেছে, জেগেই আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মায়রার মা এসে দরজা খুলে দেয়। মায়রা আর ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকান। মায়ের পিছু পিছু লাবুব এসেও দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মায়রার দিকে, শব্দ করে ডাকে, আপুই। মায়রা তার ভাইকে দেখে হেসে ফেলে, দ্রুত হাঁটু মুড়ে বসে, লাবিবকে দুই হাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে, আপুই তুমি এসেছো? মায়রা লাবিবের মুখে ছোট্ট করে চুমু দিয়ে হেসে বলে, এসেছি তো ভাইয়া, তুমি কেঁদেছিলে? লাবিব ঠোঁট উল্টে বলে, আবু পচা মাও পচা, তুমিও পচা, এইটুকুন তুমি বলো। মায়রা হেসে ফেলে। লাবিব মায়রার দুই গালে দুটো চুমু দিয়ে বলে, আপুই এখন বলো, আমাকে চুমু দিচ্ছ? ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মায়রা আর লাবিবের দিকে। ভাই বোনের সম্পর্ক এইরকম হয়? তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার কাছে। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে চেয়ে রইল। লাবিবের হঠাৎ ইরফানকে চোখে পড়ে। দুই হাতে মায়রার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, খবিজ দুলা ভাই? লাবিবের কথা শুনে ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়রা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়, মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মায়রা তার হাতে থাকা 3টে ব্যাগ লাবিবের হাতে দেয়, যার ভেতরে বেশ অনেকগুলো চকলেটের বাক্স ভর্তি। ইরফান কিনে দিয়েছিল, অবশ্যই মায়রা আবদার করেছিল, তবে এতগুলো চাইনি। মায়রার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে
ইরফান তার চাওয়ার চেয়েও অনেক বেশি পরিমাণে এনে দেয়। পারলে দোকান কিনে আনে। মায়েরা লাবিবের হাতে চকলেটের বাক্সটা দিয়ে লাবিবের 2 গাল তার 2 হাত রেখে তারপর বলে, এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব হেসে মায়রার কাঁধে মাথা দিয়ে হেসে বলে, হুম হুম, খুশি খুশি। মায়রা লাবিবের গালে 2টো চুমু খেয়ে বলে, এবার আমি চলে যাব, তুমি কাঁদতে পারবে না, কিন্তু কাঁদলে এবার এসে আর চকলেট আর চুমুক কিছুই দিব না। লাবিবের মুখটা ছোট হয়ে যায় আপু চলে যাবে শুনে। মায়রা মৃদু হেসে বলে, আপু আবার আরেকদিন আসবে? বলো, বলো শোনা, আসবে? লাবিব হেসে বলে, আচ্ছা আপুই, তুমি আসবে, আমি কাঁদবো না, চকলেট চুমু দিবে। মায়রা হেসে মাথা নেড়ে বলে, হুম দিব, কাঁদা যাবে না, কাঁদলে কিন্তু দিব না। লাবিব সম্মতি দেয়, আর কাঁদবো না আপুই, ভালো আপুই। মায়েরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আসে। মায়েরা মৃদু স্বরে বলে, দরজা লাগাও, আসছি। মায়রার মা নিজেকে সামলে নিস্তেজ গলায় বলেন, আজকের রাতটা থেকে যা না মা, অনেক রাত হয়েছে। মায়রা তাকালো না তার মায়ের দিকে, উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজেই ইরফানের হাত ধরল। ইরফান অবাক হয়। মায়রা ইরফানকে বলে, রাতে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট করে বলে, নো। মায়রা হেসে বলে, তবে চলুন। এরপর তার মায়ের দিকে চেয়ে হেসে বলে, কিছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলে মায়রা ইরফানের হাতটা ধরে টানে। মজার ব্যাপার, মায়রার মা আর একবারও মায়রাকে থাকতে বলল না, না তো ইরফানকে কিছু বলল। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার মায়ের দিকে তাকালে দেখলো ভদ্র মহিলা যেন এখনই কেঁদে দিবেন। ইরফান অবাক হলো। মায়রা ইরফানের হাতটা ধরে বারবার টানলে ইরফান নিজেই মায়রার হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। মায়রার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মায়রাকে একবার এখানে থাকতে বলেছিল, দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেননি। মায়রা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে 2 পা এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করেই দরজাটা লাগিয়ে দেয়। মায়রার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধহয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে, মায়রাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ আলো মায়রার কোমল মুখায়ব জুড়ে ছড়িয়ে পড়ছে। জ্বলজ্বল করা চাঁদের আলোয় মায়রার ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াবী লাগলো। এভাবে কখনো মায়রাকে দেখেনি। ইরফান এক ধ্যানে চেয়ে থাকে মায়রার মুখপানে। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি, বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে, আমার ভার্সিটি আছে। মায়রা ইরফানের কথায় বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আর চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখল। ভাবনা রেখে নির্জীব গলায় বলে, থাকবো না, বাড়িতে চলুন। ইরফান মায়রার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে, আমি তোমাকে অফার করেছি, তুমি ফিরিয়ে দিচ্ছ স্টুপিড গার্ল। মায়রা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মায়রার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মায়রা চেঁচিয়ে ওঠে। পায়ের গোড়ালির ওপরের জায়গাটা কেমন যেন জ্বলে ওঠে। ইরফান দ্রুত মায়রার কোমর 2 হাতে জড়িয়ে মায়রাকে উঁচু করে ধরে। মায়রা পড়ে যাওয়ার ভয়ে 2 হাত ইরফানের গলা জড়িয়ে ধরে। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে কি লাগলো। অন্ধকারে তেমন কিছুই চোখে পড়ল না। ইরফান মায়রাকে গাড়ির ডিকিতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গাটা সামান্য ওপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালায়। মায়রা পায়ে হাত দিয়ে রেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মায়রার পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গায় কেমন যেন চিরে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মায়রার পায়ের জুতা খুলে ডিকির উপরে রাখে। এরপর চামড়ার উপরে লেগে থাকা রক্তটা মুছে দেয়। পা উল্টে পাল্টে চেক করে আর কোথাও লেগেছে কিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? মায়েরা ব্যথাতুর আওয়াজে বলে, জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকায়। ফোনের ফ্ল্যাশ
মায়রার মুখের দিকে ধরলে মায়রা মুখ বাঁকিয়ে চোখ মুখ কুঁচকে বলে, মুখে লাইট ধরেছেন কেন, সরান। ইরফান কিছুই বলল না। ফোনের ফ্ল্যাশ ডান দিকে ঘুরিয়ে দেখলো কিছু আছে কিনা। একটু দূরেই একটা কালো বিড়াল দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মায়রার এই অবস্থা করেছে। বিড়ালের চোখে মুখে লাইট পড়লে মেয়াও করে শব্দ করে ওঠে। মায়রা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মায়রার একটু ভয় লাগলো। ইরফান রেগে ডিকির ওপর থেকে মায়রার জুতো নিয়ে বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে আরে, কি করছেন, ও নিরীহ প্রাণী। ইরফান মায়রার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে, ও নিরীহ নয়, ও ফ্লাওয়ারকে পেইন দিয়েছে। মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান হাতের ফোনটা পকেটে রেখে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে বলে, আমার জুতো। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলে, 1000টা কিনে দিব। মায়রা চুপ হয়ে গেল। 1000টা? সত্যি সত্যি যদি 1000টা কিনে দেয়? মায়রা মনে মনে দুঃখ করলো। তার জুতার জন্য আফসোস করা একদমই উচিত হয়নি। ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা ঘেমে গিয়েছে। বাঁ হাতে মুখে লেগে থাকা ঘাম মুছে মাথা থেকে হেজাব নামিয়ে দিল। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়রার গলায় নজর করে। ঘেমে গিয়েছে দেখেই হেজাব গলা থেকে টেনে গাড়ির পেছনে ছুঁড়ে মারে। এরপর বাঁ হাতে গলার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মায়রা শিউরে ওঠে। ইরফান মায়রা লেহেঙ্গার ওড়নাটা হাতে নিলে মায়রা ইরফানের হাতটা ধরে আমতা আমতা করে বলে, কি করছেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, এসব খোলো। মায়রা ইরফানের মতি গতি বুঝতে পেরে বলে, এসি ছেড়ে দিন, তাহলেই আর গরম লাগবে না। ইরফান ভুরু কুঁচকে বলে, ইয়া শিওর। এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির গ্লাস তুলে দেয়, এসি ছেড়ে দেয়, গাড়ির লাইটটা অফ করে দেয়। মায়রা কিছুই বলল না। ভালো লাগছে না তার। অন্ধকারের বাইরের দৃষ্টি দিয়ে রাখা মানে আনমনে। চোখের কোণে পানি, তবে তা গড়াতে দিল না। ইরফান ঘন্টা খানেক গাড়ি ড্রাইভ করে একটা হসপিটালের সামনে গাড়িটা দাঁড় করায়। এরপর কোনো কথা না বলেই মায়রাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রার ডান হাত ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো। ইরফান মায়রার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মিঠু। মায়রা কিছুই বলল না। এমনিতেই তার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা, এই লোক শুনলে না হয় বলতো। শুনবে না, বলবে কি করতে? বেশি রাত হওয়ায় কোনো ডক্টর পায়নি। সিস্টার মায়রার পাটা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়। বিড়াল খামচি দিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারলো না। মায়রাকে গাড়িতে বসিয়ে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কি করা যায়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কেয়ারফুল থাকতে পারো না? বড় হতে পারো না? থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার। মায়েরা ঢোক গিলল। একটু আগেই তো ঠান্ডা ছিল, মুহূর্তেই এমন আগুন কেন হলো? মিনমিন করে বলে, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে গিয়ে বলে, তো পারোটা কি, শুধু মানুষের মাথা খেতে? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মায়েরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞাসা করলো মাথা ব্যথা করছে কিনা, কিন্তু এই লোক তো অসভ্যের দাদা। মুখ থেকে শুধু নিমের রস ঝরে। ইরফান মায়রাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মায়রার হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মায়রা বিরক্ত হয়ে বলে, কি সমস্যা আপনার? বাড়ি চলুন তো। ইরফানের কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোসের সুরে বলে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মায়রা মুখ আলগা হয়ে যায়। এই লোক কখন কি বলে আল্লাহই জানে। মায়রা আমতা আমতা করে বলে, বাড়িতে চলুন। ইরফান বিরক্ত হয়ে বলে, নো। নো মানে? নো মিন্স না। মায়রা বিরক্ত হয়ে বলে, আমি সেটা জানি, অনেক রাত হয়েছে, প্লিজ চলুন।
ইরফান মায়রার দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে চেক করে। মায়রার গাল গলা চেক করে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। মায়রার দিকে চেয়ে চিন্তিত গলায় বলে, তোমার শীত লাগছে? তোমার বডি এমন কেন? মায়রা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারছে না সে। অসব অভ্যাস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে। সেখানে ও কিভাবে বলবে এসিটা অফ করুন? সে বলল না। তাও লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মায়রার হাতটা ছেড়ে এসিটা অফ করে দেয়। মায়রা মিনমিন করে, আপনি এসি দিন, আপনি তো ঘেমে গিয়েছেন। ইরফান মায়রার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো নিড। কিছু একটা ভেবে বলে, তুমি ক্ষুধার্ত? আমাকে বলছো না কেন? মায়রা অবাক হয়। এটাও বুঝে গেল। এই লোকটার সবই মাথায় থাকে। মিনমিন করে বলে, বাড়ি গিয়ে খাবো। ইরফান ধমকে বলে, সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিড গার্ল। মায়রা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছুই বলল না। চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা ডাকলো, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদু স্বরে বলে, ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মায়রার হাতে একটা ভাতের প্যাকেট ধরিয়ে দেয়। মায়রা নীরবে ইরফানের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মায়রার ভীষণ খিদে পেয়েছে আসলেই। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল। ইরফানের কাছে না চাইতেও মনটা ভালো হলো। ইরফান পানির বোতল মুখ খুলে মায়রার দিকে এগিয়ে দেয়। মায়রা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতলটা নিয়ে জানালা দিয়ে ঝটপট হাতটা ধুয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মায়রা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি খেয়েছেন? ইরফান পাল্টা প্রশ্ন করে, তুমি খাইয়েছো? মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মায়রার পাশের ডোরটা খুলে বলে, বেরিয়ে এসো। মায়রা ঢোক গিলল, বলল, কেন? ইরফান মৃদু স্বরে বলে, ব্যাক সিটে এসো। মায়রা চুপ করে গাড়ি থেকে বের হয়। ইরফান ফ্রন্ট সিটের দরজা লাগিয়ে ব্যাক সিটের ডোরটা খুলে দেয়। মায়রা এবারেও কথা না বাড়িয়ে চুপ করে উঠে বসলো। ইরফান মৃদু স্বরে বলে, ওইদিকে যাও। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের এই কথাটাও চুপচাপ মেনে নিল। সরে বসলো খানিক। ইরফান দ্রুত মায়রার পাশে বসে গাড়ির ডোরটা লাগিয়ে দেয়। এরপর মায়রার দিকে ফিরে বসে। ডান পা সিটের উপরে উঠিয়ে বাঁ পাটা নিচে রাখে। সিটের উপরে রাখা ইরফানের হাঁটু মায়রার শরীর স্পর্শ করে। ইরফান মায়রার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে, খাইয়ে দাও। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে মেয়েটা। আমতা আমতা করে বলে, জি। ইরফান ভুরু কুঁচকে বলে, আই অ্যাম অলসো হাংরি। মায়রা তার হাতে থাকা প্যাকেটটা ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে খাইয়ে দিতে বলেছি। মায়রা ঢোক গিলে। ইরফানের কথার অর্থ মায়রা তাকে খাইয়ে দিক। মায়রা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়রা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি খান। ইরফান মায়রাকে টেনে তার ডান পায়ের উরুর ওপরে বসিয়ে দেয়। মায়রা নিজেকে গুটিয়ে নিয়ে বলে, কি করছেন? ইরফানের ডান পায়ের উরুর ওপর বসানোই মায়রা আর ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মায়রার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙ্গুল দ্বারা মুছে দেয়। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে, খাইয়ে দাও, আমি ক্ষুধার্ত। ইংলিশ বোঝো না? মায়রা আমতা আমতা করে বলে, এখানে তো আমি খেয়েছি। ইরফান ভুরু কুঁচকে বলে, আই নো, স্টার্ট করো ফার্স্ট। মায়রা আবারও কিছু বলতে চায়। ইরফান ধমকে বলে, শ্যাট আপ, যা বলেছি করো। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। ঢোক গিলে ইরফানের পায়ের ওপর থেকে নামতে নিলেই ইরফান ডান হাতে মায়রাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে, মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। ঢোক গিলে ইরফানের পায়ের ওপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মায়রাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে, স্টুপিড, রাগিও না আমাকে, খাওয়াও ফার্স্ট। মায়রা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ পড়লে মেয়েটার সাথে সাথেই চোখটা নামিয়ে নেয়। নিজেকে সামলে ভাত মাখায়।
ইরফান মায়রার ভাত মাখানোর ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য। মায়রা তার ছোট হাতে যেতটুকু পারল ভাত ধরল, ততটুকু নিয়েই ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার হাতের দিকে। মায়রার হাত না কাঁপলেও ভেতর কাঁপছে উত্তেজনায়। ইরফান সময় নষ্ট না করে তার বাঁ হাতে মায়রার হাতটা টেনে নিজের খাবার মুখে নিয়ে নেয়। দৃষ্টি মায়রার পানে। মায়রার চোখ বড় বড় করে তাকায়। মেয়েটার শরীর কেমন যেন শিরশির করছে। মায়রা তার হাতে যতটুকু খাবার নিয়েছিল তা ইরফানের গালের এক কোণায় পড়ে থাকলো। ইরফান ব্যাপারটায় বেশ মজা পায়। মায়রার হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলে, লিটিল গার্ল। এরপর আবারও ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়রার পানে চেয়ে মুখ নাড়ায়। মায়রা ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না বেশিক্ষণ। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি অন্যদিকে তাকান। ইরফান মায়রার জড়তায় ঠোঁট বাঁকিয়ে একপাশে হেসে বলে, ওকে। মায়রা ভাবল ইরফান অন্যদিকে তাকিয়েছে, তবে মায়রার মনে হয়েছে ইরফান হেসেছে, তাই তড়াক করে চোখ তুলে ইরফানের দিকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মেলালো। ইরফানের মুখ স্বাভাবিক। মায়রা যে দুটো কথা ভাবল একটাও মিলল না। এই লোক হাসেওনি, অন্যদিকেও তাকায়নি। মায়রা আবারও চোখ নামিয়ে নেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। তার পেজের নাম DRM সোহাগানী। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।